জেলা বন্যা কবলিত, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড প্রস্তুত, হেলিকপ্টার। এস আলমের সব ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হবে জানালেন গভর্নর। আপাতত বন্ধই থাকবে সময় টিভি। রোববার আপিল বিভাগে শুনানি। এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশ ক্রিকেট শেষ হলো নাজমুল হাসান পাপনের রাজত্ব। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি মৌমিতা মৌ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বিস্তৃত হয়ে আরও অবনতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। ৮ জেলা বন্যা কবলিত, আরও বিস্তৃত হতে পারে। বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এমন তথ্য জানানো হয়। এদিকে বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। উদ্ধারে কাজ করছে বিজিবি ও কোস্টগার্ড। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও। বিস্তারিত তাসনৌভা ঐশীর প্রতিবেদনে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বিস্তৃতি হয়ে আবারও অবনতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। পাওবো নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আবেদিন জানিয়েছেন, বর্তমানে 7টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে আটকা পড়াদের উদ্ধারে নেমেছে সেনাবাহিনী। উদ্ধারে কাজ করছে বিজিবি ও কোস্টগার্ড। প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও। টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোর বিভিন্ন এলাকার অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভয়াবহ বন্যায় কবলিত ফেনীর উত্তরের 3 উপজেলা ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘরবসতি। বিপদসীমার 100 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। গত 10 দিনের টানা ভারী বর্ষণ ও বন্যার পানিতে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। এদিকে ধেয়ে আসা বন্যার পানি ও ভারী বৃষ্টিতে পুরো জেলায় বসতঘর ও গ্রামীণ শাখা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। তাসনৌভা ঐশী, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। একটা অনভিপ্রেত ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, সব কেন্দ্র পরীক্ষা নেয়ার উপযোগী নয় এবং প্রশ্নপত্রের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জকেও বিবেচনায় নিতে হচ্ছে। বুধবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন তিনি। অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিলের পর ফল কিভাবে নির্ধারণ করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, টেস্ট প্রি-টেস্টের মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। এস আলমের সব ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হবে। ইসলামী ব্যাংকে থাকা এস আলমের মালিকানাধীন সকল শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। তাদের শেয়ারগুলো এখন সরকারি মালিকানায় চলে যাবে। এই মুহূর্তে ইসলামী ব্যাংকের বোর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আস্তে আস্তে তাদের মালিকানাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা 2% করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে। 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে বেনামে 75,000 কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের 82% মালিকানায় রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ভবন থেকে 1,51,000 টাকা, 510 তুর্কি লিরা, 200 পাউন্ড, একটি পিস্তল, 2টি ম্যাগজিন এবং 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। অভিযান চলে দুপুর 2টা পর্যন্ত। বিস্তারিত নুরুল ইসলাম খানের প্রতিবেদনে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয়পাঙ্গন ভবনে রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ভবন থেকে 1,51,000 টাকা, 510 তুর্কি লিরা, 200 পাউন্ড, একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 50 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা। অভিযান চলে দুপুর 2টা পর্যন্ত। অভিযানের শুরুতেই সেখানে উপস্থিত হন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ছাড়াও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নসরুল হামিদের এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থের যোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নূর। এর আগে গতকাল মঙ্গলবার নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তার পরিবারের সদস্য মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা ও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। গত 11 বছর পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে। বিস্তারিত দিলরুবা তন্নির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। গত 11 বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। জানা গেছে, মধ্যম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ে একজন ভিসি নিয়োগে তিনি নিতেন 2 কোটি টাকা, আর সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগে নিতেন 50 লাখ টাকা। অনুসন্ধানে আরও জানা যায়, শিক্ষামন্ত্রী থাকাকালে 2022 সালে শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলো নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপুমণি। নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে 359 কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমণি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকটাত্মীয়রা। চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনেও চোখ ছিল দীপুমণির। চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ যারাই করেছেন তারাই দীপুমণির রোষানলে পড়েছেন। মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে। বিপুল পরিমাণ খাস জমি নিজের কবজায় নিয়ে দীপুমণির ভাই টিপু তৈরি করেন মাছের ঘের, গবাদি পশুর খামার ও সবজি বাগান। কেবল সরকারি জমির উপরই নিয়ন্ত্রণ নেননি, ওই এলাকার নাম বদল করে নিজের নামে রেখেছেন টিপুনগর। দিলরুবা তন্নি, নিউজ ডেস্ক, ভোরের পাতা। 20 বছর আগে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট সংঘটিত এই ঘটনার মামলায় বিচারিক আদালতে রায় হয়েছে। এখন হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন
ও আপিলের ওপর শুনানি পর্যায়ে রয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের সামনে অবকাশকালীন ছুটির পর এ মামলার শুনানির সময় দেয়া হয়েছে। আগের বেঞ্চ থাকলে সেখানে শুনানি হবে, আর যদি ওই বেঞ্চের এখতিয়ার না থাকে তবে নতুন বেঞ্চে শুনানি হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এই আদেশ দেন। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। সময় মিডিয়া লিমিটেড পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবিদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা। আইনজীবীরা বলেন, সময় টিভি 1 সপ্তাহ বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত তা স্থগিত করেননি। এ কারণেই সময় টিভি আপাতত বন্ধই থাকবে। শখের তোলা 80 টাকা। বাংলায় প্রবাদটির মিল পাওয়া যায় ফুটপাতে যুগ যুগ ধরে চলা নতুন ও পুরাতন টাকা ক্রয় বিক্রয় দোকানে গেলে। কোন উৎসবে আসলেই এসব দোকানে দেখা যায় উপচে পড়া ভিড়। মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে নতুন টাকা সংগ্রহ করেন লোকজন। বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সিঁড়ির সামনে ফুটপাতে যুগ যুগ ধরে নতুন ও পুরাতন টাকা ক্রয় বিক্রয় করে আসছেন ব্যবসায়ীরা। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নতুন নোটের বান্ডেল পাওয়া যায় এখানে। বিনিময়ে গুনতে হয় নোটের পরিমাণ হিসাবে অতিরিক্ত 20 থেকে 200 টাকা। 100 টাকা সিরা নিয়ে আসলে আমি তার থেকে 20 টাকা রাখি, হয়তো আমার 5 টাকা ওইখানে খরচ হয়, 5 টাকা এখানে খরচ হয়, 10 টাকা বেনিফিট আমার থাকে। কথায় আছে শখের তোলা 80 টাকা। বাংলা এই প্রবাদটির সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় গুলিস্তানের এই স্থানটি ঘিরে। সাধারণত কোনো উৎসবকে কেন্দ্র করে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা অতিরিক্ত দামে কিনে নেয় অনেকেই। মানে বন্ধ হয়ে গেছে, হয়তো আমাদের কাছে ওই দেখা গেছে কিছু করে নেয়। আমাদের তো আর এত পরে না, দেখা গেছে সামথিং 50 টাকা 100 টাকা শর্ট করলে আমাদের কাছে নিয়ে যাবে। ব্যবসায়ীরা জানান, উৎসব মৌসুমে তাদের টাকা বেচা কেনার ব্যবসা জমে ওঠে। বিশেষ করে 2 ঈদে এর চাহিদা থাকে বেশি। সে সময় একজন ব্যবসায়ী টাকা বিক্রি করে কমপক্ষে 1 লাখ টাকা আয় করেন। বছরের অন্য সব দিনে যে টাকা আয় হয় তার অর্ধেক আয় 2 ঈদের সময়ে। এখন নতুন টাকা তো এখন সবসময় চলে না, বুঝছেন। ঈদ উপলক্ষে কিছু নতুন টাকা চলে, আর 12 মাস আমরা মনে করেন ছিঁড়া টাকা কিনি এখানে বসা। ছেঁড়া টাকা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবসায়ীদের বেশ কিছু নিয়ম রয়েছে। তারা জানায়, একটি নোট 3 টুকরার বেশি হলে সেই টাকা কিনে রাখেন না তারা। 100 টাকার নোটটা একটু কোনা ছিঁড়া হইলে, পাইট ছিঁড়া হইলে কিংবা 2 টুকরা হইলে আমরা ওই টাকাটা নিচ্ছি পাবলিকের থেকে, কারণ 3 টুকরা আমরা নিই না। দেশীয় টাকার পাশাপাশি ব্যবসায়ীদের কাছে বিদেশি মুদ্রাও দেখা গেছে। তবে বিদেশি টাকা কেনার ক্ষেত্রে কোনো অনুমোদন আছে কিনা তা জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, রানিং যেটা মনে করেন সৌদি আরব, কাতার, দুবাই, মানে যেটা আসে আমাদের কাছে আসে ওটাই আমরা কিনি। নাইমুর রহমান, ভোরের পাতা। ভ্রাম্যমাণ দোকানকে প্রচলিত ভাষায় বলা হয় ভাঙ্গারির দোকান। পুরাতন জিনিসপত্র বিক্রি করেই চলে কারো কারো সংসার। এরকম একজনকে নিয়েই এই প্রতিবেদন। বিস্তারিত তাসনোভা ঐশীর কণ্ঠে পুলক রাজের প্রতিবেদনে। 50 বছর ধরে পুরাতন জিনিসপত্র বিক্রি করে সংসার চালাচ্ছেন আব্দুল সালাম। 60 বয়সের এই ব্যক্তি রাজধানীর কাউরান বাজারে ব্যবহৃত বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল পণ্য বা যন্ত্রাংশের পসরা সাজিয়ে বসেছেন। তবে এসব ভ্রাম্যমাণ দোকানকে আমরা প্রচলিত ভাষায় বলি ভাঙাড়ির দোকান। এসব দোকানে বিত্তবানদের ব্যবহৃত যন্ত্রাংশ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের ব্যবহৃত পণ্য বা যন্ত্রাংশ পাওয়া যায়, আর তা অত্যন্ত কম দামে কিনতে সব শ্রেণীর ক্রেতারা ভিড় জমান। ব্যবসায়িক লাভের শ্রেণী প্রকারভেদে এই ব্যবসা আগে বেশ লাভজনক হলেও স্থানীয় মানুষকে ও প্রশাসনের নাম ভাঙানো অসাধু ব্যক্তিদের জন্য গুনতে হয় বাড়তি টাকা, যার কারণে ব্যবসাটিতে বর্তমানে তেমন লাভের মুখ দেখছেন না, বলছেন দোকান মালিক। মনে করেন অনেক খারাপ, ডরে দোকানদারি করতে পারি না। আমি বিগত 50 বছর
একই জায়গার ভিতরে। ব্যবসায়ীরা তাদের নিযুক্ত ফড়িয়া হকার দিয়ে রাজধানীর সরকারি বেসরকারি দপ্তর কিংবা বিভিন্ন বাসাবাড়ি থেকে প্রতিদিন সংগ্রহ করা পুরাতন প্লাস্টিক সামগ্রী, গাড়ির যন্ত্রাংশ, কানের হেডফোন, ইস্ত্রি, মোবাইল ফোন, চার্জার, সাউন্ড বক্স, কম্পিউটার সহ শত শত পুরাতন জিনিসপত্র পাওয়া যায় এসব দোকানে। আমার এখানে সেকেন্ড হ্যান্ড আপনার ব্লান্ডার পাওয়া যায়, চার্জার ফ্যান পাওয়া যায়, ইলেকট্রনিক্স ফ্যান পাওয়া যায়, তারপরে সাউন্ড বক্স, আয়রন, তারপরে চামচ, আতর, বাডাল, চেনি, সাউন্ড বক্স এগুলা। দোকানি বলেন, আগে এসব ব্যবসা করলে লাভবান হয়েছি, কিন্তু বর্তমানে সম্ভব হচ্ছে না। এখন কোনো রকম ঘর ভাড়া ও খেয়ে নিজের সংসারটাকে কোনো মতে চালাই। লাভবান বলতে কি, ঢাকা টাউনে লাভ করা যায়, 8-10 হাজার টাকা ঘর ভাড়া দিয়া ছেলে সন্তান মানুষ করে আর কি লাভবান হওয়া যায়। আগে হয়েছি, ওখানে হইতে পারি না। ওখানে কোনো রকম খাইয়া খিচা ঘর ভাড়া দিয়া একরকম আল্লাহ কোনো রকম বাঁচাইয়া রাখছে, এই আসি আর কি। তিনি আরও বলেন, অনেকেই বলে চোরাই মাল, কিন্তু আমি জানি এসব চোরাই মাল না। চোরাই মাল হলে আমি ক্রয় করি না। যখন নতুন নতুন এই ব্যবসাটা ধরছি তখন অনেকে অনেক ধরনের জিগাইছে, কইছে চোরা মাল এই সেই, কিন্তু আমি মাল খরিদ করে আনি, আমি জানি যে এই মাল আমার সলিড। আমার কাছে মনে হয় যে ওই পণ্যটা যদি আমরা কিনে নেই তাহলে তো ওনার দোকানে বিক্রি হবে, এবং কি আমরা কিনে নিয়ে অল্প দামের ভিতরে কিনতে পারতেছি, এতে আমাদের জন্য অনেক ভালো। আমরা তো অনেক টাকা দিয়ে কিনতাম, আমাদের এত সামর্থ্য না যে এত টাকা দিয়ে কিনবো। শখ তো সবারই থাকতে পারে, এটা সামর্থ্য তো আর সবার থাকে না। এই কারণে আমি নিচ্ছি এটা, যে আমার অল্প টাকার ভিতরে কিনতে পারছি, আমার শখটাও পূরণ হয়ে গেল। চলতি বছরের শুরু থেকেই উত্থান পতনের টালমাটাল দেশের স্বর্ণের বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বর্তমান বাজারে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে প্রায় 1,23,000 টাকা দরে। বিস্তারিত অভিহারিপের প্রতিবেদনে। অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো 1 আউন্স স্বর্ণের দাম $2,500 ছুঁয়েছে। বর্তমানে দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন করে আরও দাম বাড়ানো হলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠবে স্বর্ণের দাম। গত 6 মাসে মোট 32 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যার মধ্যে 17 বার বাড়ানো হয়েছে দাম। সবশেষে দাম সমন্বয় ও স্বর্ণের দাম বাড়িয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের দাম ঊর্ধ্বমুখী থাকলে সামনে দেশের বাজারে আরও বাড়বে দাম। বিশ্ববাজারের দামের কারণেই দেশের বাজারে স্বর্ণের দাম এমন ঘন ঘন পরিবর্তন বলে দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজার দর চলতেছে, 1,22,985 টাকা হচ্ছে পার ভরি 22 ক্যারেটের। এই দাম গেল দিন অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে। আসলে গোল্ডের বাজারটা তো ডলার পাউন্ডের সাথে সংশ্লিষ্ট, আর গোল্ডের বাজারটা ইন্টারন্যাশনালি বাজার, এটা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। তাই বহির্বিশ্বের পাউন্ড এবং ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের বাজুস থেকে এটা মনিটরিং একটা টিম আছে, ওনরা এটা সমন্বয় করে একটা দাম নির্ধারণ করে থাকে। আর বহির্বিশ্বের সাথে আমাদের দেশের প্রাইজের খুব একটা ব্যবধান নেই, কাছাকাছি আছে। আন্তর্জাতিক বাজারে যখন আপনি এই গোল্ডের সাইটগুলা যখন যে গোল্ডের সাইট আছে, আপনার কিটকো আছে, তারপর আরো সাইট আছে, বুলিয়ন ডেক্স আছে, এই সাইটে যখন আপনি যাবেন গোল্ডের সাইটে, তখন আপনি দেখবেন যে সেকেন্ডে গোল্ড ওঠানামা করতেছে। তো আমরা তো আর সেকেন্ডে গোল্ড দাম কম বেশি করতে পারি না। আমরা 2-3 দিন বাজারটা মনিটরিং করি যে কি পর্যায়ে বাজারটা বাড়তেছে না কমতেছে। যখন দেখি যে 3-4 দিনে বাজার আপনার একটা স্বাভাবিক জায়গায় আছে, তখন ওইটা ধরে আমরা ক্যালকুলেশন করে আমাদের যে ক্যারিং কস্ট আছে, আমাদের যে
আরো যে কস্টিং আছে এগুলো আমরা বিবেচনা করে তারপর আমরা দাম নির্ধারণ করি। আসলে কাস্টমার আগের মতো নেই, এখন সব বড় কাস্টমার, ছোটর দিকে আপনার বেশি চাহিদা, কারণ যে দাম বাড়ছে এই কারণে দেখা যায় সব ছোট ছোট অর্নামেন্টসের প্রতি কাস্টমার আকর্ষণ বেশি। যেমন আপনার 2-2.5 ভরি 5 ভরি এরকম সেটগুলো এখন বিক্রি হচ্ছে বেশি। আগে যেমন অনেক বিক্রি হতো যে 8 ভরি 10 ভরি, সেই কাস্টমারগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এদিকে স্বর্ণ ক্রয় করতে আসা ক্রেতারা বলছেন, যে হারে স্বর্ণের দাম বাড়ছে এতে করে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণের দাম। বর্তমানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের প্রোগ্রাম করার জন্য আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। আগে যেটা আমরা ভাবতাম যে 5 ভরির মতো বা 6 ভরির মতো কিছু একটা দিতে পারবো, সেই জায়গা থেকে আমাদের চিন্তা করে এখন 2 ভরির উপর আমরা যেতে পারছি না। আমাদের বাজেট অনুযায়ী যেহেতু ভরির দাম এত বেশি বেড়ে গেছে, বাজার দর আগের তুলনায় অনেক বেশি। স্বাভাবিকভাবেই আগে আমরা যে গোল্ড কিনেছিলাম সেখানে হচ্ছে আমরা যদি দৃষ্টিকোণ থেকে দেখি আজ থেকে 5-6 মাস আগে সেই বাজার দর দাম ছিল 1,06,000 বা 1,12,000, কিন্তু সেই গন্ডি পেরিয়ে এখন প্রায় 1,20,000-এর উপর, আপ একদম 1,20,000। আর যারা হচ্ছে একটু মধ্যবিত্ত থেকেও যারা একটু নিম্ন, তাদের জন্য স্বর্ণ কিনা হচ্ছে অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানিদের কাছে বাংলাদেশ এখন এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশি ছাত্র জনতা যেভাবে অসীম সাহসিকতার সঙ্গে অস্ত্রের সামনে দাঁড়িয়েছে, ক্ষমতাচ্যুত করেছে দোর্দণ্ড প্রতাপশালী সরকারকে, তা দেখেই অনুপ্রাণিত পাকিস্তানিরা। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা সরকার বিরোধী আন্দোলনে বারবার বাংলাদেশের উদাহরণ টেনে আনছেন। এ অবস্থায় বাংলাদেশি পতাকা বিক্রির রীতিমতো ধুম পড়েছে দক্ষিণ এশীয় দেশটিতে। গত 14 আগস্ট ছিল পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবস। এই দিনটি বেশ ধুমধামে উদযাপন করেন পাকিস্তানিরা। স্বাভাবিকভাবেই প্রতি বছর এই উৎসব ঘিরে পাকিস্তানের পতাকা বিক্রি বেড়ে যায়, কিন্তু এবারের ঘটনা যেন কিছুটা ভিন্ন, কারণ দেশটিতে এবছর পাকিস্তানের পাশাপাশি দেদারছে বিক্রি হয়েছে বাংলাদেশের পতাকাও। এবার বিনোদনের সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে সক্রিয় অবস্থানে ছিল বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস বাম্বা। সংগঠনটি এবার একটি বিশেষ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। মুক্তি কনসার্ট শিরোনামের এই কনসার্টটি আগামী 31 আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এক বিবৃতিতে বাম্বার পক্ষ থেকে বলা হয়, মহান পরিবর্তনের সময়ে সঙ্গীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বাম্বা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরমেন্স এবং আরও অনেক কিছু। বিবৃতিতে আরও যোগ করা হয়, তবে এই কনসার্ট কেবল সঙ্গীত নয়, তার চেয়েও বেশি কিছু, একটি উদ্যোগ নেয়ার আহ্বান। চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার 21 আগস্ট। 2017 সালের এই দিনটিতে মারা যান জনপ্রিয় এই অভিনেতা। বিস্তারিত থাকছে জারিন জারার প্রতিবেদনে। চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার 21 আগস্ট। 2017 সালে এই দিনটিতে মারা যান জনপ্রিয় এই অভিনেতা। গুণী এই অভিনেতার স্মরণে চ্যানেল আই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার হচ্ছে। এছাড়াও বিশেষ এই দিনটিতে রাজ্জাক পরিবারে উদ্যোগেও থাকছে নানা আয়োজন। রাজ্জাক পুত্র সম্রাট জানান, বনানী কবরস্থানে আব্বার কবর জিয়ারত তো আছে, বাসায় আমরা পরিবারের সবাই আব্বার স্মরণে কোরআন খানি করব, থাকবে মিলাদ মাহফিলও। এছাড়া বাসায় ও বাইরে গরিব মানুষদের খাওয়ানোর আয়োজনও থাকবে। রাজ্জাক 1942 সালের 23 জানুয়ারি ভারতের কলকাতা শহরে জন্মগ্রহণ করেন, বেড়ে ওঠাও সেখানে। স্বাধীনতার আগে 1964 সালে ভারত ছেড়ে স্ত্রী লক্ষ্মী ও সন্তান বাপ্পারাজকে নিয়ে অনিশ্চিত গন্তব্য ঢাকায় আসেন। পরবর্তী সময়ে কষ্ট ও মেধার অসামান্য সমন্বয়ে নিজেকে চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেন নায়ক রাজ হিসেবে। 1966 সালে বেহুলা চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকায় ছবিতে দর্শক নন্দিত হন কিংবদন্তি এই অভিনেতা। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক হিসেবে সুনাম অর্জন করেছেন। 70-এর দশকেও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। জারিন জারা, বিনোদন ডেস্ক, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো নাজমুল হাসান পাপনের রাজত্ব। গেল এক যুগ ধরেই সর্বময় কর্তা হয়েছিলেন তিনি, এবার সেই পদ থেকে সরে গেলেন তিনি।
পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ঢেউ লেগেছে। দেশের সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে পালাবদল। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে বিসিবি সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। এরপর থেকেই গত কয়েকদিনে তাকে নিয়ে গুঞ্জন চলছিল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ৮ জেলা বন্যা কবলিত, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড প্রস্তুত, হেলিকপ্টার। এস আলমের সব ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হবে জানালেন গভর্নর। আপাতত বন্ধই থাকবে সময় টিভি। রোববার আপিল বিভাগে শুনানি। এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশ ক্রিকেট শেষ হলো নাজমুল হাসান পাপনের রাজত্ব। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।